সিএএ এটা যদি কাজই না করে, তাহলে এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে পাশ করাতে কেন্দ্রীয় সরকারকে কেন এত সংঘর্ষের মুখে পড়তে হয়েছিল, কেন সারা ট্রেনে সারা রাজপথে আগুন জ্বলেছিল এই সিএএ হতে দেবে না বলে। যে বিশেষ প্রজাতির লোকগুলো এই সিএএ তে সুবিধা পায়নি তারাই কিন্তু আগুন জ্বালিয়েছিল। আপনারা কি ভুলে গেছেন সেই দিনগুলোর কথা? তারপরে কোভিডে কেটে গেল অনেক দিন, বিলটাকে আইনে পরিণত হতে লেগে গেল আরো 5টি বছর, অর্থাৎ 2024 সালে এটা আইনে পরিণত হয়। ছাড় পায় কারা? পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের যারা ধর্মীয়ভাবে নিপীড়িত এরকম কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আর আপনারা বুঝতেই পেরেছেন আজকে আলোচনার বিষয়বস্তু কি। তো ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক করে শেয়ার করে দেবেন প্রিয়জনকে, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বিলম্ব না করে শুরু করে দেই। মনে পড়ে সেই দিনগুলোর কথা, ক্যা ক্যা ছি ছি। এই যে ক্যা ক্যা ছি ছি, এই ক্যা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আগে ছিল সিএবি, অর্থাৎ যখন বিল করে সংসদে উপস্থাপন করা হয় তখন এটা ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। বিলটাকে পাশ করাতে অনেক টাইম লেগেছে। মজার ব্যাপার হচ্ছে এই যে এই সিএএ এই আইনটাতে যারা লাভবান হচ্ছেন সেই তথাকথিত কিছু হিন্দুরাও এর বিরোধিতা করছেন। বিশেষ করে যারা বিরোধিতা করছেন যাদের এই বিলের কোনো দরকার নেই, অর্থাৎ নাগরিকত্ব নিয়ে যাদের কোনো রকমের সংশয় নেই, কিন্তু যাদের নাগরিকত্ব দরকার অর্থাৎ এই বিলটার আওতায় পড়েছেন, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন, তারা কেন বিরোধিতা করছেন এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু আইনজীবী, কিছু ফকির এমন ভাব নিচ্ছেন, আপনারা শুনেই থাকবেন সেই ফকিরের গল্প, মানিক ফকির, যিনি একটা ব্যাগ থেকে ঝুলি বের করে এমন ভাব নিচ্ছেন যেন তিনি ভারতবর্ষের সবকিছু তিনি একদম এ টু জেড জানেন। অথচ তিনি কিন্তু একবারও বলছেন না যে সিএএ তে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে না, এই কথা কিন্তু তিনি একবারও বলছেন না। শুধু বলছেন যে কেন কম অ্যাপ্লাই করছে। আরে আপনাদের মতো লোকেরা যখন এই সিএএ নিয়ে বিরোধিতা করে বিভিন্ন রকম গুজব, বিভিন্ন রকমের বিতর্ক ছড়াচ্ছেন, তাহলে সাধারণ মানুষ যারা এই সিএএ পড়তে জানে না, ইংলিশে লেখা যারা পড়তে জানে না, তাদেরকে বিশেষ কয়েকটা পয়েন্ট দেখিয়ে ভুলভাল বুঝিয়ে দিলে তারা তো চিন্তিত হবেনি। এমনকি আজকে আমাকে একজন জিজ্ঞেস করলো যে সিএএ তে আদৌ কেউ কোনো সার্টিফিকেট পেয়েছে কিনা, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তার মানে হচ্ছে এই যে সাধারণ মানুষের মনে একটা এই গুজব মারাত্মক আকার ধারণ করেছে। যারা এই গুজবটা ছড়াচ্ছেন তাদের বিশেষ কি রাজনৈতিক স্বার্থ না কি স্বার্থ নিহিত রয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু এই ফকিরবাবু এমন ভাব নিচ্ছেন যে কেন্দ্রীয় সরকার এই বিশেষ ধর্মাবলম্বীদের এই সিএএ তে অ্যাপ্লাই করার সুযোগ করে দিয়ে যেন মারাত্মক একটা ভুল করে বসে আছেন। কিন্তু মোদ্দা কথা হলো, হতেই পারে বিজেপি সরকার তার রাজনৈতিক স্বার্থেই এই বিলটাকে পাশ করেছেন, কারণ বিজেপি সরকার জানে যে ভারতবর্ষের যারা মুসলিম রয়েছে সেই ভোট তারা 1% বেশি কোনোভাবেই পাবে না, কারণ এটা একটা নামই হয়ে আছে যে এরা হিন্দু হিন্দু করে। তো যখন হিন্দু হিন্দু করে হিন্দুত্বের নামে যখন এরা নেমেছে, তখন হিন্দুদের ভোট তো নেওয়ার চেষ্টা করবেই। এবার যাদের হিন্দু ভোটও দরকার, মুসলিম ভোটও দরকার, তারা কি চাচ্ছে? তারা এই বিশেষ শ্রেণীর লোক যারা তৃণমূল, এরা চাচ্ছে যাতে করে হিন্দু ভোট যা তাদের সংরক্ষিত আছে সেটা যাতে কোন রকম বিজেপির হাতে চলে না যায়। তখন তারা কি করেছে যে এই সিএএ তে অ্যাপ্লাই করলে বাংলাদেশি হয়ে যাবে, বাংলাদেশি প্রমাণপত্র যেহেতু দিতে হচ্ছে, বাইরে থেকে একটা লোককে যদি এখানে নাগরিকত্ব দিতে হয় তাহলে তো তাকে বাইরের একটা ডকুমেন্টস অবশ্যই দিতে হবে, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক কিংবা আফগানিস্তানের হোক, সেটা তো তাকে দিতেই হবে, না হলে সে কি করে অনুমোদন সূত্রে এই সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে? অ্যাকচুয়ালি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এখানে যে ন্যাশনালাইজেশন অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে কোনো বিশেষ ধর্মাবলম্বীর কোনো উল্লেখ নেই, বা এখানে বিশেষ ধর্মাবলম্বী হওয়ার আবশ্যকতাই নেই, কারণ পাকিস্তান থেকে আসা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আদনান সামি,
আপনারা নাম সবাই কম বেশি শুনে থাকবেন, তার বিখ্যাত গান আপনারা সবাই শুনে থাকবেন। সে কিন্তু এই ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করতে 11 বছর ছিল, পরে এটাকে 7 বছর থেকে কমিয়ে এখন 5 বছর করা হয়েছে। তাহলে সিএএতেই অ্যাপ্লাই করতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। যারা এখানে 5 বছরের অধিক রয়েছেন, পশ্চিমবঙ্গ হোক বা টোটাল ভারতবর্ষে হোক, তারা কিন্তু যদি কোনো রকম ক্রিমিনাল কেস না থাকে, ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করেও কিন্তু নাগরিকত্ব পেতে পারেন। সিএএতে অ্যাপ্লাই করবেন কারা? যারা এই বিশেষ ধর্মের লোক, 6টি ধর্মের লোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, এরা এই যে 6টা ধর্মাবলম্বী রয়েছে, এরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরের যদি অ্যাপ্লাই করতে হয়, তারা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করতে পারেন। এবার কথা হচ্ছে, এই সিএএ নিয়ে একদম মাথা খেয়ে নিচ্ছে সবাই। আসলে কি সিএ করবো, এটা কি সার্টিফিকেট পাওয়া যাবে? তাহলে এত লাইন হচ্ছে কেন, এত হচ্ছে কেন, এই হচ্ছে কেন, সেই হচ্ছে কেন, এত সবকিছু ভেবে লাভ নেই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অলরেডি এনআরসি তে সাইন করে দিয়েছে। আর আসামের এনআরসি থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, যে ডকুমেন্টস গুলো দরকার, 1971 সালের 24শে মার্চের মধ্যরাতের আগে কোনো এভিডেন্স যারা দিতে পারবেন না যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন, তারা সিএ করবেন না তো কি করবেন? কোন সরকার, কোন আন্দোলন কিছু সিএ কে রুখতে পেরেছে? এত সংঘর্ষ, এত আগুন, এত বন্ধ, এত কিছু করেছে, সিএ কে কি থামাতে পেরেছে? তেমনি এনআরসিও একটা দেশের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এটাকে কখনো কিন্তু থামানো যায় না। আন্দোলন হতেই পারে, কিছু আন্দোলন না, এনআরসি হতে দেব না। সিএএ এবং এনআরসি দুটো পুরো আলাদা জিনিস। সিএ কারণ নাগরিকত্ব হরণ করার কোনো ব্যাপারই নেই সিএ তে, কিন্তু এই সিএ তে বিশেষ একটা শ্রেণী, যারা এই 3টা দেশের সংখ্যাগুরু, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এটা নিয়ে এখানকার লোকেদের মাথা ব্যথা একটাই আছে। অনেকেই আমাকে বলেছে যে সিএ তে যদি এরা অ্যাপ্লাই করে, তাহলে তাদের যে সন্তান, এখানে যাদের অলরেডি সিটিজেনশিপ রয়েছে, তাদের যারা সন্তান রয়েছে, তাদের একটু অসুবিধা হবে। কারণ হচ্ছে, এরা সবকিছুতে সমান অধিকার পেয়ে গেলে তাদের যে সন্তানরা, যাতে করে তাদের সরকারি চাকরি পেতে অসুবিধা হতে পারে, এই কারণে অনেকে বিরোধিতা করছেন। আসলে একটা কথাই আছে না, যে ঘুটে পড়ে গোবর হাসে, এরকম একটা ব্যাপার। যদি এখানে 3 কোটির অধিক বাংলাদেশি শরণার্থী রয়েছে, এবার 3 কোটি হিন্দুকে যদি এখান থেকে নাগরিকত্ব না পেয়ে চলে যেতে হয়, হিন্দু ভার্সেস মুসলিম জনসংখ্যা দাঁড়ায় 3:2, 3 কোটি 2 কোটি। যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে পশ্চিমবঙ্গ কি কিছুদিনের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে না? সংখ্যালঘু হতে কতদিন লাগবে হিন্দুদের পশ্চিমবঙ্গে? এই কথা কিন্তু ওই হিন্দুরা একবারও ভেবে দেখছে না, যারা এখানে বসে রয়েছে। অনেক বিজ্ঞ, অনেক জ্ঞানী, হ্যাঁ, ফকির, মন্ডল থেকে ফকির হয়ে গেছে, একটা ঝোলা নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, একে ওকে কটাক্ষ করে। আরে বাবা, নিজের আঙুলের দিকে অন্যকে একটা আঙুল দিতে গেলে নিজের দিকে 4টা আঙুল চলে আসে, সে কথা কিন্তু ভাবতে হবে। ভাবার সময় এসেছে এখন। যাই হোক, আমার কথাগুলো একটু কেমন লাগতে পারে, বিজেপি হোক বা তৃণমূল হোক, সব তাদের রাজনৈতিক স্বার্থেই কাজ করে, একথা ধরেই নিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের সুবিধা অবশ্যই দেখবে। এবার বিজেপি দেখেছে যে হিন্দুদের যদি এরকম এখানে নাগরিকত্ব দেয়া যায়, সেক্ষেত্রে তারা ওই ভোটটা পেয়ে যাচ্ছে বা ভোটটা পাবে। এবার তৃণমূলের কাছ থেকে ওই ভোটটা যখন চলে যাচ্ছে, তখন তারাও চাচ্ছে যে সিএ নিয়ে এমন একটা গুজব তৈরি করি, এমন একটা সংখ্যা তৈরি করি, যাতে করে কেউ সিএ তে অ্যাপ্লাই না করে, বা সিএ যেখানে ক্যাম্পিং হচ্ছে এখানে যদি পুলিশকে পাঠিয়ে দিয়ে একটু হেনস্থা করা যায়, তাহলে সিএ এর এটা নিয়ে একটা সবার মধ্যে ভয় চলে আসবে, অনেকেই করবে না। যার ফলে ওই কিছু ভোট যেগুলি চলে যাচ্ছে, সেগুলিকেও ঠেকিয়ে রাখা যায়। কিন্তু সিএএ নিয়ে মোদ্দা কথা, বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কিন্তু লাভবান হচ্ছে, এটা নিশ্চিত। এবং যদি এনআরসি এখানে হয়ে যায় বা চালু হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিএএ অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা, এটাও কিন্তু অনেক কার্যকরী হিসেবে কাজ করবে। তাই যাদের সিএএ বিনে কোনো গতি নেই, অর্থাৎ 1971 সালের 24 মার্চ মধ্যরাতের আগের কোনো ডকুমেন্টস যার বাবা ঠাকুরদা দেখাতে পারবেন না, সিএএ ছাড়া তাদের কোনো গতি নেই, এটা আজকে লিখে রাখুন ডেট দিয়ে। তো এই ছিল সিএএ নিয়ে গুজব নাকি এই ভিডিও।